ডিপ স্টেট কারা সেটা তো আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পরিষ্কার করা উচিত। প্রধানমন্ত্রী তারেক রহমান যে নিশ্চিতভাবে জানেন কারা বাংলাদেশের সেই ডিপ স্টেট যারা আসিফ মাহমুদ সজীব ভুইয়াদের, ইউনূস সাহেবদেরকে রেখে দিতে চেয়েছিলেন 2029 পর্যন্ত, সেটা যে তারেক রহমান জানেন, কারণ তারাই যে তারেক রহমানের আশাটা বাধাগ্রস্ত করছিলেন সেটাও পরিষ্কার করেছেন এনসিপির এই নেতা। বাংলাদেশে 2024-এর 5ই আগস্টের পর থেকে শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করতে ডিপ স্টেট কি ভূমিকা রেখেছিল, বা ডিপ স্টেটের ভূমিকাতেই বাংলাদেশের রেজিম চেঞ্জ ঘটে গেল কিনা, শেখ হাসিনা সরকারের পতন হলো কিনা, তা নিয়ে আলোচনা দেশে বিদেশে এমন তুঙ্গে উঠেছিল যে অনেকের আপনাদের মনে থাকবে, এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ওয়াশিংটনে প্রধানমন্ত্রী মোদী আর প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যকার বৈঠক শেষে সাংবাদিকরা প্রশ্ন করে বসেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পকে যে ডিপ স্টেট ভূমিকা রেখেছিল কিনা মার্কিন ডিপ স্টেট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে। প্রেসিডেন্ট ট্রাম্প সেটা তখন হেসে অস্বীকার করলেও তিনি নিজেই আবার এই খবর নিয়ে হাজির হন সংবাদ মাধ্যমের সামনে যে এক বাংলাদেশেই নাম না জানা এক এনজিও কে $30 মিলিয়ন দেওয়া হয়েছিল। IRI এর মতো মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্ক গুলো হাজার হাজার ডলার, লাখ লাখ ডলার খরচ করছিল বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালী করতে। এমন নানাভাবে যে রেজিম চেঞ্জকে উৎসাহিত করা হচ্ছিল, সেটা এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত অধ্যাপক জেফ্রি স্যাক্স বলে বসেন যে পাকিস্তানে ইমরান খান সরকারকে সরাতে আর বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে সরাতে একইভাবে মার্কিন ডিপ স্টেট কাজ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই ডিপ স্টেট শব্দটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রে ডিপ স্টেট বলতে একটা ছায়া সরকারকে বোঝানো হয়, যেখানে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা, বেসরকারি কর্মকর্তা, অত্যন্ত প্রভাবশালী ধনকুবেররা, বৃত্তশালী ব্যক্তিবর্গ সহ নানা প্রভাবশালী ব্যক্তিবর্গরা মিলে একটা নেটওয়ার্ক গড়ে তোলেন, যেই নেটওয়ার্কে আবার FBI, CIA এর গোয়েন্দারাও থাকেন এবং তারা রাজনৈতিক সরকারের সমান্তরালে কাজ করে যুক্তরাষ্ট্রের নীতি এবং সারা পৃথিবীর রাজনীতি নিয়ন্ত্রণের একটা চেষ্টা করেন। আর ডিপ স্টেট তো শুধুমাত্র যুক্তরাষ্ট্রে কাজ করে না, সব দেশেই এই সামরিক, বেসামরিক গোয়েন্দারা, প্রভাবশালী ব্যক্তিবর্গ, বিত্তশালীরা, সুশীল সমাজের প্রতিনিধিরা যারা রাজনীতি এবং দেশটা কিভাবে চলবে সেই নীতিকে প্রভাবিত করতে চান, তারা মিলেমিশে নেটওয়ার্ক তৈরি করে নানা রকম চেষ্টা, তদবির, আপনার ভাষায় আপনি যদি বলতে চান ষড়যন্ত্র চালান বটে। এখন এমন এক গুরুতর ষড়যন্ত্রের কথা ফাঁস করেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম প্রধান নেতা, পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বনে যাওয়া আসিফ মাহমুদ সজীব ভুইয়া এখন বলছেন যে ডিপ স্টেট চেয়েছিল তারাই যাতে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকে, মানে শেখ হাসিনা সরকারের যে মেয়াদ ছিল 2024-এর নির্বাচনের পর, সেই 2029 পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার, যার উপদেষ্টা ছিল আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা, সেই সরকারকে রেখে দেওয়ার প্রচেষ্টায় তৎপর ছিল ডিপ স্টেট। এখন এটা কোন ডিপ স্টেট? এটা কি মার্কিন ডিপ স্টেট, নাকি এটা বাংলাদেশের সামরিক, বেসামরিক, গোয়েন্দা, সরকারি বেসরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, বুদ্ধিজীবী, এদের সমন্বয়ে গঠিত একটা অংশ, যে অংশটি এই ষড়যন্ত্র, কিংবা আপনি যদি একে একটি পরিকল্পনা মনে করেন তাহলে সেই পরিকল্পনার অংশ ছিল আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিশ্চিতভাবেই এই কথা ফাঁস করতে চেয়েছেন যে তারেক রহমান সরকার একেবারেই নিরাপদ নয়, তারেক রহমান সরকারকে ক্ষমতায় আনবার ক্ষেত্রে বড় ধরনের বাধা ছিল এবং বাংলাদেশের ডিপ স্টেটের একটা অংশ 2029 পর্যন্ত কোনো নির্বাচন হতে দিতে চায়নি। এবং বিশেষভাবে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছেন সেই অংশটি চেয়েছিল বিএনপির নেতারা আদালতে ঘুরতে থাকুন এই পুরোটা সময় জুড়ে, তাদের মামলা মোকদ্দমাগুলো চলতে থাকুক এবং কিছুতেই নির্বাচন হতে না পারুক,
তখনকার যেহেতু সকল নেতার সাজা আছে বিএনপির, সেহেতু বিএনপির পক্ষেও নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব না হোক, ওই অনির্বাচিত ইউনূস সরকারই ক্ষমতায় থেকে যাক 2029 পর্যন্ত। রীতিমতো বিস্ফোরক তথ্য। এই ডিপ স্টেট কারা চালাচ্ছিল? বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই চালাচ্ছিল বলেই কি তারেক রহমান সরকার ক্ষমতায় আসা মাত্র প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনীতে যে গুরুত্বপূর্ণ পদগুলোয় বড় ধরনের পরিবর্তন এনেছেন, তার একটা সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর পদে পরিবর্তন এনেছেন, প্রধানের পদে, এবং যিনি প্রধান ছিলেন ইউনূস সরকারের আমলে সেই ব্যক্তিকে রীতিমতো সেনাবাহিনী থেকেই সরিয়ে দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত করেছেন তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত করেছেন সেনাবাহিনীর আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, যিনিও ইউনূস সরকারের সঙ্গে মিলে সেনাবাহিনীর ভেতরেই আরেকটা সমান্তরাল নেতৃত্ব তৈরি করছিলেন। এবং ইউনূস সাহেব এবং খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তারা বারবার চাইছিলেন যে এই ব্যক্তিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের স্থলাভিষিক্ত করতে। সেই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান ডক্টর ইউনূসের যিনি প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন প্রধান উপদেষ্টার দফতরে সশস্ত্র বাহিনী বিভাগের, সেই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকেও কিন্তু তারেক রহমান ক্ষমতায় এসেই সরিয়েছেন এবং সরিয়ে দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত করেছেন, মানে সেনাবাহিনী থেকেই সরিয়ে দিয়েছেন। এখন ডিপ স্টেটের যে বিপদ, যারা তারেক রহমানকে ক্ষমতায় আসতে দিতে বাধাগ্রস্ত করতে চেয়েছিল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কথা অনুযায়ী, তাদের থেকে যে বিপদ, সে বিপদকে এই দুজন ব্যক্তি, তখনকার ডিজিএফআই প্রধান আর তখনকার পিএসও কামরুল হাসান, এই দুজনকে সরিয়ে দিয়েই এক রকমের অবসান হলো। তারেক রহমান কি নিরাপদ হলেন? 2029 পর্যন্ত তারেক রহমানকে কি ক্ষমতায় থাকতে দেবে ডিপ স্টেটের এই অংশ? আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছেন, জাতীয় নাগরিক পার্টির এই মুখপাত্র, তিনি মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ আলোচনা সভায় বলে বসেন যে ডিপ স্টেট তাদেরকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, অন্তর্বর্তী সরকারের শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদেরকে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদের অফার করা হয়েছিল, আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত শেষ করেন, আমরা আপনাদের সহযোগিতা করব। এখন ওয়াকারুজ্জামানকে এই সন্দেহ থেকে পুরোপুরি দূরে রাখা যায়, কারণ মনে করে দেখেন ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে হাসনাত আব্দুল্লাহ আর এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া 2025-এর ফেব্রুয়ারিতে সোচ্চার হয়ে ওঠেন, যখন হাসনাত আব্দুল্লাহ স্ট্যাটাস দিয়ে বলেন যে ওয়াকারুজ্জামান সেনা সদর দফতরে তাকে আর সার্জিসকে ডেকে নিয়ে এই আহ্বান জানিয়েছেন যে দ্রুত একটা নির্বাচন অনুষ্ঠান করা দরকার এবং সেই নির্বাচনে রিফাইন্ড আওয়ামী লীগকেও অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত। এবং তখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিন্তু সংবাদ মাধ্যমে সঙ্গে সাক্ষাৎকার দিয়ে এই ওয়াকারুজ্জামান সেনাপ্রধান যে কিছুতেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসকে মানতে চান নাই, ডক্টর ইউনূসকে কনভিক্টেড বা দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে বিবেচনা করেছেন, এমন নানা তথ্য তুলে ধরেন। কাজেই ডিপ স্টেটের অংশ যে সেনা প্রধান ছিলেন না, সেটা একরকম নিশ্চিত করে বলা যায়, যেহেতু বরাবর এই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে এমনকি দিল্লির লোক হিসেবে অভিহিত করেও স্ট্যাটাস দিয়ে এসেছেন। তাহলে ডিপ স্টেট কারা, সেটা তো আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পরিষ্কার করা উচিত। প্রধানমন্ত্রী তারেক রহমান যে নিশ্চিতভাবে জানেন কারা বাংলাদেশের সেই ডিপ স্টেট যারা আসিফ মাহমুদ সজীব ভুইয়াদের, ইউনূস সাহেবদেরকে রেখে দিতে চেয়েছিলেন 2029 পর্যন্ত, সেটা যে তারেক রহমান জানেন, কারণ তারাই যে তারেক রহমানের আশাটা বাধাগ্রস্ত করছিলেন সেটাও পরিষ্কার করেছেন এনসিপির এই নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেন ডিপ স্টেটের কিছু শর্ত ছিল, তাদেরকে কিছু কিছু জায়গায় সুবিধা করে দেওয়া, ফ্যাসিলিটেট করা। তারা রোড ম্যাপ করে নিয়ে এসেছিল যে বিএনপি নেতাদের তো সাজা আছে, সাজা থাকলে সাধারণভাবে নির্বাচন দিলেও তারা নির্বাচন করতে পারবে না, আদালতের তারিখ ঘুরিয়ে ঘুরিয়ে তাদের সাজাগুলো আদালতের মাধ্যমে দীর্ঘ করা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজের নামে সাজা ছিল, তিনি যদি সাজাপ্রাপ্ত অবস্থায় থাকতেন নির্বাচন হলেও তিনি অংশ নিতে পারতেন না।
তারা ডিপ স্টেট পুরো স্ট্র্যাটেজি আমাদেরকে সাজিয়ে দিয়েছিল কিভাবে ক্ষমতায় থাকা যায়, তাদের সঙ্গে এক ধরনের দর কষাকষির সমঝোতার ভিত্তিতে। আমরা সেটাতে সায় দিইনি। সকলের মনে থাকবে, অসংখ্যবার আলোচনা করেছি যে 21শে আগস্ট হচ্ছে, 21শে আগস্টের যে মামলা তারেক রহমানের বিরুদ্ধে, সেই মামলাটি সবচেয়ে বড় দর কষাকষির একেবারে সূত্র হয়ে উঠেছিল ইউনূস সরকারের জন্য। 2025-এর সেপ্টেম্বরে এসে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর এরা আপিলের রায়ে খালাস বহাল থাকে বটে তাদের 21শে আগস্ট মামলাতেও, কিন্তু মনে রাখতে হবে সরকার পক্ষ রিভিউ করার সুযোগটা কিন্তু খোলা রাখেন, এবং এর পরেও 2025-এর সেপ্টেম্বরে খালাসের রায় বহাল থাকলেও বলা হয় পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর রাষ্ট্র সিদ্ধান্ত নেবে যে আপিল তো তারা আগে করেছেই খালাসের রায়ের বিরুদ্ধে, এবং সেই শুনানি চলে কয়েক মাস ধরে তারেক রহমানের বিরুদ্ধে 21শে আগস্টের মামলা চলতে পেরেছে এবং তারেক রহমানের দেশে ফেরা বাধাগ্রস্ত হয়েছে। কিন্তু সেপ্টেম্বরে যখন খালাসের রায় বহাল রাখা হয় তখনও রাষ্ট্রপক্ষ বলে যে পূর্ণাঙ্গ রায় দেখে তবে সিদ্ধান্ত নেবে যে রিভিউ করবে কিনা। তার মানে আদালতে ওই যে ঘুরতেই থাকবেন এবং সাজার কারণে নির্বাচনের জন্য বিএনপিকে প্রস্তুত করা যাবে না, সেই কাজ চালিয়ে কিন্তু মোটামুটি 1 বছরের বেশি সময়, যে 1.5 বছর ধরে 2024-এর আগস্টের পর ডিসেম্বর পর্যন্ত যে তারেক রহমান ফিরতে পারলেন না, সে ঘটনাটি যে ঘটতে পারলো তার পেছনে কিন্তু এই সূত্র, এই ষড়যন্ত্র, এই পরিকল্পনার বাস্তবায়নের পূর্ণাঙ্গ চিত্র দেখা যায়। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছেন, কিন্তু যেহেতু তারা একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছিলেন এবং নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় চেয়েছিলেন, সে কারণে তারা সেই ডিপ স্টেটের কথার পরেও তারা নির্বাচনে গেছেন, নির্বাচন দিয়েছেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়া সম্ভবত এই বক্তব্যের মাধ্যমে এটাই তারেক রহমানকে মনে করিয়ে দিতে চেয়েছেন যে 2029 সাল পর্যন্ত যেই ডিপ স্টেট বা দেশের বিদেশের যেসব শক্তিশালী ইনস্টিটিউশন তাদেরকে ক্ষমতায় রাখতে চেয়েছিলেন, তারা এখনো যে কোনো সময় আবার মত পরিবর্তন করে হয়তো তারেক রহমানকে সরিয়ে দিতে পারেন, এবং তারেক রহমান সহ বিএনপি নেতৃবৃন্দকে কিভাবে নাস্তানাবুদ করতে হবে সেই অস্ত্রগুলো এখনো তাদের হাতে আছে। হায় হায় করছেন, আর আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা বোধহয় ভাবছেন যে কিভাবেই বা তারা ক্ষমতার কেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন, আর কিভাবে তারা ক্ষমতার বলয় থেকে এতটা দূরে ছিটকে পড়লেন। আসসালামু আলাইকুম। কত গীত যে আরো শুনতে হবে এই দেশে, এই গীত শুনতে শুনতে এই যতদিন ওই এনসিপি তো এখন হচ্ছে, আমি বলছি এটা ফ্রিডম পার্টি হওয়ার পথে, কেউ কেউ বলে জাসদ হওয়ার পথে, এরা তো নিমরিবু করছে। এই নিমরিবু করতে যেদিন ঠুট করে পুরো নিভে যাবে তার আগে পর্যন্ত এইসব বাণী বোধ হয় শুনতে হবে। কয়েকদিন পর পর একটা বাণী দেয়। মাহফুজ আলম কয়েকদিন ধরে একটু চুপ না, মাহফুজ আলমের রিসেন্ট তেমন কোনো বাণী পাওয়া যাচ্ছে না। মাঝে কিছুদিন তো বাণী দিত, ইলেকশন আগে পরেও বাণী দিচ্ছে। মাঝে শুনছিলাম নতুন নাকি কি একটা সংগঠন করবে, করছে কিনা তাও ঠিক জানি না, খবর নিয়ে নি, আগ্রহ নেই। আসিফ মাহমুদ সজীব ভুইয়া দুর্নীতির অন্যতম প্রতিকৃত বলেই সোশ্যাল মিডিয়া অনেকে বলেন, এবং সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা হয় যে ইউনূস আমলে যা কামানোর বেধুমচে কামাইছে, এবং এখনো মহাপরাক্রমশালী বোধ হয়, জানি না, কারণ বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তা তো বুঝে, রাতের ঘুম ভালো হয়, বোঝা যায়, এবং কোনো দুশ্চিন্তা নাই। আমি জানি না বিএনপি বা তারেক রহমান সাহেবের কোনো ভালো সিগন্যাল তারা পাইছে কিনা। নতুন আবার এক বাণী দিছে, সেই বাণীটা হলো সেই ডিপ স্টেট, যে ডিপ স্টেট দিয়ে তারা ক্ষমতায় আসছিল, যে ডিপ স্টেটদের সাথে লিয়াজু করে তাদের গুরু ক্ষমতায় বসছিল এবং তাদেরকে দিয়া মেলা সাজিয়েছিল, সেই ডিপ স্টেট নাকি এদেরকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে বলছিল, এবং আরো হারি ভাঙছে। সে দাবি করছে যে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পুরো প্ল্যানটাই নাকি তাদেরকে দেওয়া হয়েছিল। কি সেই প্ল্যান? সেই প্ল্যান হয়েছে যে বিএনপির নেতারা বেশিরভাগ আদালতে সাজাপ্রাপ্ত, আওয়ামী লীগ আমলে তো সাজাপ্রাপ্ত যেহেতু, সুতরাং কোর্টে ঘোরায় রেড ঘোরায় এরা সাজাপ্রাপ্ত থাকলে এরা ইলেকশন করতে পারবে না, ফলে দীর্ঘদিন পিছাইতে 2029 সাল পর্যন্ত ক্ষমতাটা নেওয়া যায়। তারেক রহমান নিজেও যেহেতু সাজাপ্রাপ্ত ছিল, তার সাজাটাও পিছাইতে আরো বেশি দিন পিছানোর পরে, তারপরে যদি 29 সাল পর্যন্ত পার করা যায়, এবং ওনারা নাকি ব্যাপক তাদের মনোবাসনা ছিল যে ওনারা ফেয়ার নির্বাচন দিবে, একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে, এই জন্য নাকি তারা এই প্রস্তাবে রাজি হয়নি।
সেইটাও বলছে তাদেরকে বারবার এইগুলো বোঝানো হয়েছে। সব আয়োজন ছিল ডিপ স্টেটের, বলছে ডিপ স্টেটের বেশ কয়েকটা ইনস্টিটিউট এটার মধ্যে জড়িত ছিল। অবাক করা কাণ্ড জানেন, এদেরকে যে বারবার টোপ দিচ্ছে, এরা বারবার টোপ খাইতে গেছে, শেষে না করছে। কত ভালো ছেলে না? নাকি ডিপ স্টেট সমস্ত কিছু চেষ্টা করছে, ডিপ স্টেটে নিয়ে করছেও চেষ্টা, পরে ডিপ স্টেট মুখ ফিরায় নিছে। অথবা ডিপ স্টেট অন্য কাউরে দিয়ে তার এখন পারপাস সার্ভ হবে, আসিফদেরকে আর ইউনুসকে আর রাখে নাই। শেষ দিকে আমরা এটা শুনতাম না যে আমেরিকা মুখ ফিরায় নিচ্ছে ইউনুস থেকে, এবং তারা ব্যর্থ হয়েছে। সে আরো গল্প ফাচ্ছে, আরো গল্প হইল যে ওই আগের সরকার, ইউনুস সরকারের দুইজনকে, সম্ভবত শেখ খলিলুর রহমান এবং এই আশিকুর রহমান, যে ভিডার, তাদেরকে মিন করছে যে এই দুইজনকে রাইখা দিছে, এরা নির্বাচনে কলকাঠি নাড়ছে, কলকাঠি না এরা বিএনপির সুবিধা দিছে। এইসব বহু গল্প স্বল্প তারা বলা শুরু করছে। আমার ধারণা কি জানেন, এদের উদ্দেশ্য এখনো ভিন্ন। এরা এখনো চুপ মেরা যায়নি, এরা ভেতরে ভেতরে অন্য কিছু একটা খেলা করছে। এখনো এদের অন্য কোনো প্ল্যান আছে, এবং এই প্ল্যান বাস্তবায়নের জন্যই এক একবার এক এক সময় এক একটা বোমা ছাড়তেছে। দেখাচ্ছে বিএনপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং, সমঝোতা, মিলামিশা আছে, আবার তককে তককে আছে কখন একটা সাংঘাতিক কিছু সুযোগ পাওয়া যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।